3 মেয়াদে ইশতেহার বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। সংসদে প্রধানমন্ত্রী 3 থেকে 5 বছরের মধ্যে প্রান্তিক গোষ্ঠীর জীবনমান উন্নয়ন দৃশ্যমান হবে। 13টি জেলায় প্রায় 37,814টি নারী প্রধান পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম শুরু হয়েছে। রোববার থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। পাবে 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুরা। সারা দেশে বাতিল স্বাস্থ্যকর্মীদের ছুটি। জ্বালানি নিতে আজও পাম্পগুলোতে দীর্ঘ অপেক্ষা। মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি। বিকল্প উৎস থেকে ডিজেল আমদানির উদ্যোগ। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হচ্ছে, এটা হচ্ছে আরেকটা বড় সমস্যা। এখানে আমাদের বড় একটা অংশ এখানে আমাদেরকে খরচ করতে হচ্ছে। সুতরাং একটা 3-way চ্যালেঞ্জ আর কি, অনেক বড় চ্যালেঞ্জ। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টের ফুটপাতে ডিএমপির উচ্ছেদ অভিযান চলবে 5 এপ্রিল পর্যন্ত। অভিযোগ, পুলিশ ও রাজনৈতিক নেতাদের টাকায় চলে ব্যবসা। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে এমপিদের প্রশ্ন, জিজ্ঞাসা ও উত্তর পর্বে জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। স্পিকার, অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক যে শ্বেতপত্র প্রণয়ন করা হয়েছিল বা প্রণয়ন কমিটি যে করা হয়েছিল, সেটির তথ্য মতে 2009 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশ থেকে অবৈধ অর্থ প্রবাহের পরিমাণ ছিল আনুমানিক 234 বিলিয়ন মার্কিন ডলার, যা বছর হিসাবে যদি আমরা ভাগ করি তাহলে বছরে গড়ে 16 বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় 1.8 লক্ষ কোটি টাকা। মাননীয় স্পিকার, পাচারকৃত প্রত্যেক বছর পাচারকৃত এই অর্থ একাধিক দেশে স্থানান্তরিত হয় অভিযোগ থাকায় তা উদ্ধারে সংশ্লিষ্ট দেশগুলোর সাথে মাননীয় স্পিকার এরই ভিতরে তথ্য বিনিময়, সম্পদ শনাক্তকরণ এবং পারস্পরিক আইন সহায়তা জোরদার করা হচ্ছে। মাননীয় স্পিকার, এই লক্ষ্যে পারস্পরিক আইন সহায়তা চুক্তি বা মাল্টিপল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রিটি সম্পাদন এবং মাল্টিপল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট এর বিনিময় মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট সম্পাদন এবং মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্টের বিনিময় প্রক্রিয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় এবং সংস্থার সাথে সরকার নিবিড়ভাবে কাজ করছে। অর্থ পাচারের গন্তব্য যে দেশগুলো প্রাথমিকভাবে সরকার চিহ্নিত করতে সক্ষম হয়েছে, সেই দেশগুলো হলো USA, UK, কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, UAE, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং হংকং, চায়না। এদের মধ্যে 3টি দেশের মালয়েশিয়া, হংকং এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে চুক্তি স্বাক্ষরের বিষয়ে সম্মতি প্রদান করা হয়েছে। অপর 7টি দেশের সাথেও চুক্তি স্বাক্ষরের বিষয়টি মাননীয় প্রক্রিয়াধীন আছে। আমরা চেষ্টা করছি, আমাদের এন্ড থেকে আমরা চেষ্টা করছি এটাকে যত দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়। মাননীয় স্পিকার, ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সভাপতিত্বে একটি আন্তঃসংস্থা টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই টাস্কফোর্স কর্তৃক চিহ্নিত এবং অগ্রাধিকার প্রাপ্ত 11টি মামলায় পাচার হওয়ার অর্থ পুনরুদ্ধারের জন্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আন্তঃসংস্থা টাস্কফোর্স কর্তৃক চিহ্নিত অগ্রাধিকারপ্রাপ্ত কেসসমূহ অনুসন্ধান এবং তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনের নেতৃত্বে এবং বাংলাদেশ পুলিশের সিআইডি, জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল এজেন্সি সেল, শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের সমন্বয়ে 11টি যৌথ অনুসন্ধান ও তদন্ত দল গঠন করা হয়েছে। জিআইটি গঠনের পর অগ্রাধিকার প্রাপ্ত মামলাগুলো অগ্রগতি নিম্নরূপ। মাননীয় স্পিকার, যেই নিম্নরূপ এটি পঠিত বলিয়া গণ্য করিতেছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ। জনাব মোহাম্মদ আবুল কালাম, কুমিল্লা 9, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার প্রশ্নের
তথ্যবহুল উত্তর দানের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দীর্ঘ 16 বছরে বড় বড় মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি মাধ্যমে দেশ থেকে প্রায় 28 লক্ষ কোটি টাকা পাচার করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর উত্তরের এক জায়গায় বলেছেন, পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের লক্ষ্যে ইতিমধ্যে 141টি মামলা রুজু হয়েছে, যার মধ্যে 25টি মামলার চার্জশিট দাখিল করা হয়েছে এবং 6টি মামলার রায় হয়েছে। মাননীয় স্পিকার, এমত অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমার সম্পূরক প্রশ্ন, পাচারকৃত অর্থ পুনরুদ্ধারকৃত মামলাগুলোর মধ্যে যেগুলি এখনও চার্জশিট হয়নি, উক্ত মামলাগুলোর দ্রুত চার্জশিট প্রদান সহ দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার কার্যক্রম সরকার গতিশীল করবে কি না। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ আপনার সম্পূরক প্রশ্নের জন্য। আপনি যেটি করেছেন, এক কথায় যদি বলতে হয়, এটি জনগণের অর্থ, এবং যেহেতু আমরা জনগণ দ্বারা নির্বাচিত সরকার, জনগণের প্রতি এবং দেশের প্রতি আমাদের একটি দায়বদ্ধতা আছে। খুব স্বাভাবিকভাবেই জনগণের অর্থ ফিরিয়ে নিয়ে এসে জনগণের জন্য এবং দেশের জন্য সেটি ব্যয় করা এই সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। কাজেই এই ব্যাপারে যেভাবেই হোক, যেই পদক্ষেপ গ্রহণ করলে জনগণের অর্থ ফেরত আসবে, আপনি নিশ্চিত থাকতে পারেন এই সরকার সেই পদক্ষেপই গ্রহণ করবে ইনশাআল্লাহ। সংবিধান সংশোধনে অচিরেই 15 থেকে 20 সদস্যের কমিটি গঠন করা হবে। বিরোধী দল এই কমিটিতে থাকবে বলে প্রত্যাশা চিফ হুইপ নুরুল ইসলাম মনির। জাতীয় সংসদের সর্বদলীয় সংসদীয় কমিটির তৃতীয় বৈঠক শেষে কথা জানান চিফ হুইপ। বিরোধী দলের সংসদ সদস্যরা জানান, সংবিধানের মূল বিষয়গুলো সংশোধনের মাধ্যমে সম্ভব নয়, এজন্য দরকার সংস্কার। সংবিধান সংশোধনের জন্য কমিটির প্রস্তাব আইনি ভিত্তি নেই বলেও দাবি তাদের। বিরোধী দল তাই সংবিধানের সংস্কার কমিটি গঠনের দাবি জানাচ্ছে। গতকাল বিরোধী দলীয় নেতার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলেও দাবি করা হয়। সংবিধান সংশোধন করার জন্য একটা কমিটি হবে, সেটা হলো আমরা সকল দলের রিপ্রেজেন্টেটিভ রাখতে চাই। তারপরে আনুপাতিক হারে যারা বিরোধী দলের রিপ্রেজেন্টেটিভ যারা থাকে, স্বতন্ত্রের মধ্য থেকেও আমরা একজনকে রাখতে চাই। রেখে সকলের মতামতকে নিয়ে সংবিধান সংশোধনের জন্য একটা কমিটি আমরা অচিরেই করব। যে রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে সংসদ এবং গণপরিষদ এই দুই বিতর্কের বাইরে এসে আমরা সংবিধান সংস্কার পরিষদের কথা বলেছিলাম, সেই রাজনৈতিক সমঝোতা থেকে বিএনপি দূরে সরে এসেছে এবং এই রাজনৈতিক সমঝোতা থেকে দূরে সরে আসা বাংলাদেশের রাজনৈতিক যে কালচার, তাতে একটা বড় ধরনের আঘাত। রবিবার থেকে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ে হামের টিকা কার্যক্রম ও সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। সামনে জরুরি সময় উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গ্লোবাল ভ্যাকসিন অ্যালায়েন্সের কাছ থেকে 21.9 মিলিয়ন হামের ভ্যাকসিন ধার নেওয়া হচ্ছে। আগামী 2 দিনের মধ্যে সিরিঞ্জ ও ভ্যাকসিন আক্রান্ত গ্রামাঞ্চলে পাঠিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি। বলেন, এই টিকা দেওয়া হবে 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের। ভ্যাকসিন সংক্রান্ত মাঠ পর্যায়ের সব কর্মকর্তার ছুটি বাতিল হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। রাজধানী জুড়ে জ্বালানি সংকট, পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না অকটেন। ভোগান্তিতে সাধারণ মানুষ, ক্ষোভ বাড়ছে চালকদের মধ্যে। বিস্তারিত জানাচ্ছেন শওকত মঞ্জুর শান্ত। সিরিয়ালে বসে রয়েছি, মালিবাগ থেকে আসছি, মাথায় আসছি, পরে অকটেন নাই, তাহলে আমাদের সকালবেলায় বললে দিত। দীর্ঘ কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে পাম্পে এসে শুনতে হচ্ছে অকটেন শেষ। স্বাভাবিকভাবেই ক্ষোভে ফেটে পড়ছেন মোটরসাইকেল ও গাড়ি চালকরা। অকটেন তো দিতে আছে, অকটেন না থাকলে তো অনেক কথা ছিল, আমরা পেট্রোলে নিই তুমি এটা দিতে আছে, পুলিশের দিতে আছে আর অন্য দিতে আছে। আগে মাথায় সিরিয়ালটা বসে রয়েছে, আমাদের কোনো গাড়ি ঢুকতে দিতেছে না। মাইকিং করে ক্ষমা চেয়েও পরিস্থিতি সামাল দিতে পারছে না পাম্প সংশ্লিষ্টরা। চালকদের অভিযোগ, সাধারণ গাড়িকে না দিলেও সরকারি বিভিন্ন সংস্থার গাড়িগুলোর ট্যাঙ্ক হচ্ছে ফুল। আপনাকে পাবলিকের গাড়ি তেল না দেয়, তাহলে পাবলিকের লাইনটা বন্ধ করে দেখ, উল্টে সরকারি লাইনটা খোলাই দেখ, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। আমরা এই পাম্পে এসে বিরক্ত করবো না। যে যেমন চাচ্ছে তাকে তেমনই দেওয়া হচ্ছে। 50 চাইলে 50 করে দিয়েছে, তা তো রেশনই করে দিচ্ছে, আমরা সঠিক জানি না। পুলিশ বা মন্ত্রণালয় যেগুলো তেল আমরা দেই, যা আছে ওভাবে আমরা ক্লিয়ার করে দিয়ে যাচ্ছি আর কি।
এদিকে তেল নিতে আসা যানবাহনের চাপে সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। ট্রাফিক নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন পুলিশ, ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রীরাও। পাম্পে তো তেলের ক্রাইসিস, যার কারণে লোকজন সকাল থেকে এসে সিরিয়ালে দাঁড়ায় আছে। এই জাম চলে গেছে পুরো বাংলা মোটর, আমাদের প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে এর কারণে। রাজারবাগ সার্ভিস স্টেশন সহ রাজধানীর প্রায় সব পেট্রোল পাম্পেই একই চিত্র, তীব্র সংকট আর হাহাকার। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, ডিপো থেকে যে পরিমাণ তেল আসছে তা চাহিদার তুলনায় অনেক কম। দৈনিক সরবরাহ শেষ হয়ে যাচ্ছে মাত্র 2-3 ঘন্টার মধ্যেই। অভিযোগ, অবৈধ মজুতদারির কারণেই এই পরিস্থিতি। সিরিয়াল একেবারে ওই রাস্তার মাথায় মেডিকেলে 500 টাকার তেল দিয়ে আমি কিভাবে চলবো বলেন? আমার 22 কিলো চলে লিটারে। হসপিটাল সেখানে রোগী নিয়ে দেখা গেছে, রোগী এখন বসে রয়েছে, কোনো কাজ হচ্ছে না। অফিস টাইমটা ওইটা বাদ দিয়ে এখন তেল নিতে হবে, তো করার কিছু নাই। আজকে লাইনই টানে না। এর আগে মনে করেন হাতিরপুল বাজার থেকে 2 ঘন্টা তেল নিয়ে গেছি গা। তেল এই মুহূর্তে আমাদের নাই। আমরা যে তেল কালকে আনছিলাম ভোর রাত্রে পর্যন্ত চলছে, এখন শেষ হয়ে গেছে। তারা বলতেছে অ্যাভেলেবেল তেল আছে, দেওয়া আছে, কিন্তু আমরা তো ভুক্তভোগী, আমরা তো পাচ্ছি না। নিয়মিত তেল না পাওয়ায় চালকরা পড়ছেন বিপাকে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে গিয়ে কর্মব্যস্ত দিনে বাড়ছে ভোগান্তি। জ্বালানি সংকট মোকাবেলায় কার্যকর পদক্ষেপের পাশাপাশি সরবরাহ এবং মজুদের তথ্যর যে অস্বচ্ছতা, সেটি কাটানো এখন সময়ের দাবি হয়ে উঠেছে। কোন পাম্পে কত লিটার তেল সরবরাহ করা হয়েছে, কত লিটার মজুদ রয়েছে, সেই তথ্য যদি সরকারি ওয়েবসাইটে রিয়েল টাইম প্রচার করা হয়, তখন এই সাধারণ মানুষ তাদের তেল সংগ্রহ করতে নিজ নিজ এলাকার পাম্পগুলোতে যেতে পারবে। একই সাথে ভিড় কমবে, যানজট কমবে, ভোগান্তি কমবে সাধারণ মানুষের। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বাড়ছে তেলের দাম। বেশি দামে তেল কিনতে বাধ্য হচ্ছে সরকার। বিকল্প বাজার থেকে জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা অব্যাহত আছে বলে জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে জাতীয় রাজস্ব ভবনে এনবিআর চেয়ারম্যান ও কর্মকর্তাদের সাথে বৈঠকের পর মন্ত্রী জানান, উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি নিয়ে ক্ষমতা নিয়েছে সরকার। এর সঙ্গে যোগ হয়েছে মধ্যপ্রাচ্য সংকট ও ইশতেহার পূরণের চ্যালেঞ্জ। সংকট মোকাবেলায় ঋণমুখিতা থেকে সরে এসে বিনিয়োগ ভিত্তিক অর্থনীতিতে যেতে চায় সরকার। বলেন, আসন্ন বাজেটেও নারী, শিশু, প্রান্তিক মানুষ ও ব্যবসায়ীদের কথা মাথায় রাখা হচ্ছে। জানান, দেশে একটি স্থিতিশীল বিনিয়োগ পরিস্থিতি নিশ্চিত করতে চায় বর্তমান সরকার। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হচ্ছে, এটা হচ্ছে আরেকটা বড় সমস্যা। এখানে আমাদের বড় একটা অংশ এখানে আমাদেরকে খরচ করতে হচ্ছে, এক্সট্রা অতিরিক্ত দামে আমাদের জ্বালানি কিনতে হচ্ছে, এটা আবার তার উপরে। সুতরাং একটা 3-way চ্যালেঞ্জ আর কি, অনেক বড় চ্যালেঞ্জ। রিসোর্স মোবিলাইজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি রিসোর্স মোবিলাইজেশন করতে না পারি, তাহলে আমরা কিভাবে এগুলো করব? একদিকে ইকোনমিকে সেলভেজ করতে হবে, আরেকদিকে আমাদের যে জনগণের কাছে দেওয়া আমাদের ম্যানিফেস্টো, সেটা বাস্তবায়ন করতে হবে। রাজধানীর ফার্মগেট, গুলিস্তান সহ গুরুত্বপূর্ণ এলাকার সড়কে ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালাচ্ছে ডিএমপি ট্রাফিক বিভাগ। সকালে মেট্রোপলিটন পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথী নিয়ে শুরু হয় অভিযান, চলবে 5 এপ্রিল পর্যন্ত। অভিযান চলাকালে বহু অস্থায়ী দোকানপাট ভেঙে ফেলা হয়, তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেক দোকানি সটকে পড়েন। এ সময় কয়েকজনকে তাৎক্ষণিকভাবে আর্থিক জরিমানাও করা হয়। ডিএমপি বলছে, দোকানিদের সতর্ক করা হচ্ছে, সরে না গেলে কঠোর হবেন। রাজধানীর কারণ বাজার থেকে পান্থপথ, সড়কের জায়গা জুড়ে শত শত দোকান, তবে নেই বেচাকেনা। সব গুটিয়ে আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছেন দোকানিরা। আগেই সবার কাছে খবর চলে গেছে, অবৈধ স্থাপনা উচ্ছেদে হবে অভিযান। একই অবস্থা রাজধানীর ফার্মগেট, গ্রিন রোড সহ আশপাশের বিভিন্ন এলাকার। উচ্ছেদ অভিযানের খবর পেয়ে বুধবার তারা দোকান চালু করেননি। অভিযোগ আছে, পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের টাকা দিয়ে ফুটপাতে ব্যবসা করে আসছেন তারা। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে চান না বেশিরভাগ দোকানি। এই বিষয়ে আমরা কিছু জানি না, আমাদের কাছে কোনো মেসেজ নেই। না এরকম কোনো কিছু না। আমরা প্রতি বছরই ঈদের পর খুলতে বলতে আমরা 2-3 সপ্তাহ আমাদের সময় লেগে যায়। মগবাজার ও কাকলি সড়কে অভিযান চলাকালে অস্থায়ী দোকানপাট ভেঙে ফেলা হয়, তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন কেউ কেউ। এ সময় কয়েকজনকে দেয়া হয় অর্থদণ্ড। এই যে দোকান আছে, সে দেখেন তার ফ্রিজটাকে বাইরে দিয়েছে, আবার এসে আমরা এই জায়গায় একটা সেল পেলাম রোডের মধ্যে,
এগুলো উচ্ছেদ হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। ফুটপাত ও সড়কের একাংশ দখল করে গড়ে তোলা অবৈধ রেস্টুরেন্ট এবং স্থায়ী স্থাপনাগুলো উচ্ছেদেও কাজ করছে আভিযানিক দল। এখনই কঠোর অবস্থানে না যাওয়ার ইঙ্গিত পুলিশের, সুযোগ দিতে চান সরে যাওয়ার। আমরা এর আগেও গণবিজ্ঞপ্তি দিয়ে অ্যাওয়ারনেস তৈরি করেছি, তাদেরকে নোটিশ দিয়েছি। আজকে আমরা খুব সফটলি অভিযানটা পরিচালনা করছি। যারা একদম ইচ্ছাকৃতভাবে আইন অমান্য করে আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করার জন্য যারা মানসিকতা প্রদর্শন করছেন, তাদেরকে আমাদের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহোদয় আইন অনুযায়ী তাদেরকে হয়তো জরিমানা অথবা তাদের মালামাল সিজ করার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন জীবিকার তাগিদেই ফুটপাতে বসেছিলেন, যুগ যুগ ধরে এভাবে ব্যবসা করে আসছেন তারা। আমরা তো আর কারো ক্ষতি করতেছি না, কোনো সমস্যা হইতেছে না। যেটা মানুষের চলাচলের পথ যেটা, ওটা তো ঠিকই আছে। দোকানদার যারা আছে রাস্তায়, তারা কিন্তু এখানে লাথি দিলে ওখানে যায়, ওখানে লাথি দিলে এখানে যায়। আমার আপনার দোকান, আমাদের বিবি আছে, বাচ্চা ছেলে মেয়ে সব আছে, আমরা এখানে কোথায় যাবো? কোন যারা যারা দোকানদার আছেন তারা দোকান ছড়ায় নেন। উচ্ছেদের আগে পুনর্বাসনের দাবি জানিয়েছেন ফুটপাতের কিছু দোকানদার। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। মার্কিন ইসরায়েলি আগ্রাসনের ব্যাপারে বাংলাদেশের বিবৃতিতে নিন্দা না থাকায় হতাশ ইরান। ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত বলেন, কিছু সীমাবদ্ধতা থাকলেও নির্মমতার বিরোধিতা করতে পারে বাংলাদেশ। তবে সরকারকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি দূতাবাস। জানান, হরমুজ প্রণালীতে থাকা বাংলাদেশি 6 জাহাজ ছাড়ার ব্যাপারে অনুমোদন দিয়েছে দেশটির নিরাপত্তা কাউন্সিল। রাষ্ট্রদূত বলছেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বাংলাদেশিদের মৃত্যুর ঘটনায় তারা শোকাহত। তার দাবি, সেসব দেশে মার্কিন ঘাঁটি থাকায় ইরান হামলা করেছে। 3 সপ্তাহের হিসাব শেষ, ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের শুরু হয়েছে মাস গণনা। এরই মধ্যে যুদ্ধে বেসামরিক নাগরিক, নারী ও শিশুসহ মারা গেছে প্রায় 2000 ইরানি। দেশটিতে চলমান যুদ্ধে দুঃখ প্রকাশ করে তা বন্ধের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে ঢাকা। আমাদের প্রত্যাশা হলো এটা যে একটা দেশ যখন অবৈধভাবে জাতিসংঘের সনদের লঙ্ঘন করে আরেকটা দেশের উপরে আগ্রাসন চালিয়েছে, অন্য দেশগুলো জাতিসংঘ সনদ অনুযায়ী এই আগ্রাসনের নিন্দা করবে। আমরা শুধু চাই যে এই আমেরিকা এবং ইসরায়েল যে আগ্রাসনটা চালিয়েছে সেই আগ্রাসনটার নিন্দা করা হোক, এর বাইরে আমাদের কোনো প্রত্যাশা নেই। যুদ্ধে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস করেছে ইরান। বুধবার পর্যন্ত সেসব দেশে থাকা অন্তত 7 বাংলাদেশি মারা গেছেন হামলায়। দুঃখ প্রকাশ করলেও বিদেশি নাগরিকের প্রাণহানির দায় নিতে নারাজ ইরান। যারা যে সমস্ত মুসলমান আপনি বললেন যে অনেকেই মারা যাচ্ছেন, এটার জন্য আমরা অত্যন্ত দুঃখিত, ব্যথিত। কিন্তু আসলে এটার দায়িত্ব সেই সমস্ত আরব দেশের, যে দেশগুলো মার্কিন ঘাঁটি তারা সেখানে স্থাপন করার অনুমতি দিয়েছে। যুদ্ধে কৌশলগত অবস্থান পাকাপোক্ত করতে শুরুতেই হরমুজ প্রণালী বন্ধ করে তেহরান। বাংলাদেশ সহ 6টি দেশের জাহাজের অনাপত্তি দিয়েছিল দেশটি। বাংলাদেশের 6 জাহাজ সেখানে থাকলেও ছাড়া পায়নি এখনো। রাষ্ট্রদূত জানালেন, আনুষ্ঠানিকতা শেষের পথে। জাহাজের পূর্ণাঙ্গ যে স্পেসিফিকেশন, এগুলো আমরা গত সপ্তাহে আমাদের হাতে পেয়েছি। এটা আমরা তেহরানে পাঠিয়েছি এবং এটা নিয়ে কাজ চলছে এবং বাংলাদেশের এই জাহাজ চলাচলের ক্ষেত্রে কোনো সমস্যা নাই। এই ব্যাপারে আমরা সর্বাত্মক সহায়তা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভূমিকার কঠোর সমালোচনা করেন রাষ্ট্রদূত। বলেন, আত্মরক্ষার জন্য যুদ্ধ করছে ইরান। তার আশা, বাংলাদেশে চলমান জ্বালানি সংকট দ্রুতই সমাধান হবে। এখানে যে জ্বালানির যে কিছু সমস্যা, আমরা এগুলোর সচিত্র রিপোর্ট আমরা তেহরানে দিয়েছি, বলেছি যে আমাদের এখানকার ভাই, আমাদের বন্ধুরা সমস্যায় আছে, তাদের জন্য কোনো ধরনের সমস্যা না হয়। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আজহার যাত্রা চ্যালেঞ্জিং হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। তাই এবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কোরবানি ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন তিনি। রাজধানীর পূর্বাচল 300 ফিট এক্সপ্রেসওয়ে থেকে মাদানী এভিনিউ সংযোগ সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে কথা বলেন মন্ত্রী।
এগিয়ে নিতে তার বক্তব্য আমাদের জন্য অত্যন্ত 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছে বর্তমান সরকার। এই কর্মসূচির আওতায় 35 লাখ গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। সেই ধারাবাহিকতায় পূর্বাচল 300 ফিট এক্সপ্রেসওয়ে হতে মাদানী এভিনিউ সংযোগ সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মন্ত্রী। গাছ সে অবারিতভাবে আপনার পাশে থেকে আপনাকে বাঁচিয়ে রাখে, আপনাকে বাংলাদেশকে বাসযোগ্য করে তুলতেই এই বৃক্ষরোপণ কর্মসূচি বলে জানান সড়ক ও সেতু মন্ত্রী। প্রধানমন্ত্রী এই ব্যাপারে ভেরি কনসার্ন। তিনি যে কোনো মূল্যে এই 5 কোটি গাছ এবছরে এবং 5 বছরে 25 কোটি গাছ আমরা রোপণ করতে চাই। তার একটা গুরু দায়িত্ব পড়েছে যোগাযোগ মন্ত্রণালয়ের উপর। আমরা দৃশ্যমান করতে চাই, গাছ যেমন লাগাতে চাই তার চেয়ে বেশি মনোযোগী হতে চাই গাছকে বাঁচিয়ে রাখার জন্য। মন্ত্রী জানান ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আজহার যাত্রা চ্যালেঞ্জিং হবে, তবে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে এবারের অভিজ্ঞতা কাজে লাগানো হবে। বলেন উত্তরাঞ্চলের যোগাযোগ উন্নয়নে আরও একটি যমুনা সেতু করার পরিকল্পনা করছে সরকার। ওয়েল ফিটনেস আছে, সেই গাড়ি হঠাৎ করে স্টার্ট নিচ্ছেন, এরকম হয়। ওইটা আমাদের সেতুর সংকীর্ণতার কারণে মাত্র আমাদের ওই চ্যালেঞ্জটা হয়েছে। সেতুটা আরেকটা করার প্রয়োজনও দেখা দিয়েছে। 1.5 কোটি মানুষ ঢাকা ছাড়বে আর 1 কোটি কোরবানির পশু কাছাকাছি ঢাকায় আসবে, অর্থাৎ 2.5 কোটি যাত্রী। ট্রাকে প্রচুর গরু বহন হবে, আসবে, সেটা আরও বেশি চ্যালেঞ্জ। আমরা কাজ করছি। রেলমন্ত্রী জানান একটি ডেমো ট্রেন পরীক্ষামূলকভাবে আনা হবে, তবে সেটি কাজ না করলে প্রকল্প নেওয়া হবে না। এজন্য অতিরিক্ত কোনো অর্থ ব্যয় করবে না সরকার। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন এখনো চলছে, আমরা সরাসরি সেখানে যেতে চাই। মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট আমার প্রশ্ন, মামলা প্রত্যাহারের পর পুলিশ ডাটাবেজে তাৎক্ষণিকভাবে হালনাগাদের নিশ্চিত করতে কোনো বাধ্যতামূলক ডিজিটাল ব্যবস্থা চালুর পরিকল্পনা আছে কিনা সেটা একটু দয়া করে মাননীয় মন্ত্রী বলবেন। আমি নিজেও এর শিকার, আমারও পুলিশ ক্লিয়ারেন্স হয়নি মাননীয় স্পিকার। ধন্যবাদ আপনাকে। মাননীয় মন্ত্রী। উনি যেটা বলেছেন এটা ওনার ফান্ডামেন্টাল রাইটস। একজন মানুষ যখন আদালত কর্তৃক খালাসপ্রাপ্ত হন, ইনোসেন্ট প্রুভড হন, এটা তার মৌলিক অধিকারের মধ্যে পড়ে যে তাকে ইন অ্যাকর্ডিংস উইথ ল ট্রিটমেন্ট দিতে হবে, যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তাকে পুলিশি তালিকায় এভাবে রাখার সুযোগ নাই। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের কোনো প্রকল্প নাই। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবজেক্ট ম্যাটার। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, উনি যাতে এই বিষয়ে একটু দৃষ্টিপাত করেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। জনাব হাসনাত আবদুল্লাহ, কুমিল্লা 4, একটি প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার সম্পূরক প্রশ্নটি হচ্ছে 132-এর বিপরীতে, অর্থাৎ মাননীয় সদস্য, আমরা এখন 131-এ আছি, এটার উপরে কোনো প্রশ্ন করলে করতে পারেন। একটা প্রশ্ন মিস হয়েছিল বলে আমরা আবার পিছনে গিয়েছি মাননীয় স্পিকার। তো সেজন্য আমার প্রশ্নটা ছিল যেটাতে আমরা চলে গিয়েছিলাম 132, সেটা আমার সম্পূরক। আপনি অপেক্ষা করেন, এটা শেষ করি, তারপরে পরবর্তীতে আপনাকে দেবো আবার সম্পর্কের জন্য। মাননীয় সদস্য মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ 6, আপনি এই 131-এর উপর একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় আইনমন্ত্রীর কাছে আমার প্রশ্ন হচ্ছে, বিগত সময়ে ফ্যাসিস্ট আমলে অনেকগুলো মামলা হয়েছে, বিশেষ করে আমাদের শিক্ষকদের উপর। যে এমপিওভুক্ত শিক্ষক, সারা বাংলাদেশে অনেক শিক্ষক আছেন যারা মামলা নিয়ে দীর্ঘদিন কোর্টে দৌড়িয়েছে এবং পরবর্তীতে তাদের বেতন ভাতা সব বন্ধ অবস্থায় ছিল। এখন এইগুলো আইনি জটিলতার কারণে মামলা শেষ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের আর্থিক সুবিধাদি পাওয়ার ক্ষেত্রে গড়িমসি করছে সংশ্লিষ্ট অধিদপ্তর। আমি মাননীয় মন্ত্রীর কাছে মাননীয় স্পিকারের মাধ্যমে প্রশ্ন হচ্ছে যে এই জটিলতা নিরসনে আইন মন্ত্রণালয় কি ভূমিকা নেবে? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী।